আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের সিজন 2 15 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। দীপু চুপচাপ রিয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হালকা হাসি দিয়ে বললাম, তোমার চোখ মুখ দেখেই বুঝে গেছি রিয়া, তুমি অনেকদিন ধরেই কথাটা বলার সাহস খুঁজে চলেছ। তুমি কি মনে করো আমি তোমার কোনো চাওয়ার সামনে কখনো না বলেছি? রিয়ার চোখে তখন হালকা জল, কণ্ঠ একটু কাঁপা। রিয়া বলল, তাহলে আমি মাকে নিয়ে আসি। দীপু এবার তার হাতটা নিজের হাতে নিল। দীপু বলল, রিয়া, সংসারটা শুধু আমার না, তোমারও। আমার যতটা অধিকার ততটা তোমারও। মাকে আনো। তুমি যাকে নিয়ে আশ্রয় মনে করো সে যেন এই বাড়িতে আশ্রয় পায়। তোমার মাকে নিয়ে আসা মানে আমার মাকেও সম্মান দেওয়া। রিয়া তখন আর নিজেকে সামলে রাখতে পারল না। আলতো হাসি আর চোখের কোণে চিকচিক করা অশ্রু জলে সে বলল, আপনি জানেন আপনি না থাকলে আমি অচল। আমি সব সিদ্ধান্তে আপনার পরামর্শ চাই। আপনার মতামত ছাড়া আমার একদম এগোনো চলে না। দীপু এবার কোমল কণ্ঠে বলল, আমরা তো একে অপরের পরিপূরক রিয়া। তুমি না থাকলে আমি যে নিঃসঙ্গ, পথহীন। তাই আমাদের প্রতিটা সিদ্ধান্তেই দুজনের অংশ থাকাটাই স্বাভাবিক, তাই না? চায়ের কাপ দুটো তখনও টেবিলে গরম, কিন্তু ওদের ভালোবাসা তার চেয়ে অনেক বেশি উষ্ণ, অনেক বেশি নির্ভরতায় পূর্ণ। নাশতা শেষ করে চেয়ার থেকে উঠে দাঁড়াতেই দীপু একটুখানি ঝুঁকে রিয়ার কপালে আলতো করে একটি চুমু এঁকে দিল। দীপু বলল, নিজের খেয়াল রেখো রিয়া, আজ দুপুরে বাড়ি ফিরতে পারবো না। 3টা গাড়ি একসাথে গ্যারেজে এসেছে, আজই সারিয়ে দিতে হবে। মালিকরাও বলেছে আজই নিয়ে যাবে। রিয়া হেসে বলল, এই তো পাশেই গ্যারেজ, এত দুশ্চিন্তার কিছু নেই। দীপু মাথা নাড়িয়ে বলল, মা এলে একটু স্বস্তি পাবো। তোমাকে একদিন তার সঙ্গে পাঠিয়ে দিব ডাক্তারের কাছে। অনেকদিন হলো কোনো চেক আপ করা হয়নি। রিয়া এবার একটু যেন বাচ্চাদের মতো করে সামনে হাত বাড়িয়ে বলল, আচ্ছা কিছু টাকা হবে? দীপু হেসে উঠল। দীপু বলল, এই অভ্যাসটা তো গেল না তোমার। সেই যে গ্যারেজের প্রথম দিন কাজ শুরু করেছিলাম সেই দিন থেকেই তুমি রোজ একটু করে টাকা চেয়ে নাও, এখনো সেই একই রকম। তবে জানো রিয়া, এটা নিয়ে আমার কোনো রাগ নেই, বরং একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। তারপর থেমে একটু গম্ভীর গলায় দীপু বলল, আজ আমি যা সবই তোমার জন্য। তুমি যদি আমার উপার্জনটাকে বুঝে গুছিয়ে ব্যয় না করতে তাহলে এই ঘরে আজ একটু আলো থাকতো না। পুরুষ হয়তোবা বাইরে রোজগার করে, কিন্তু সেই টাকাটা যদি নারী সঠিকভাবে না ধরে রাখে তাহলে পুরো সংসারটাই হাওয়ায় ভেসে যায়। তোমার মতো সাথী পেলে তবেই তো স্বপ্নগুলো বাস্তব হয়। রিয়া এবার হালকা হেসে দীপুর পকেট থেকে টাকা গুঁজে নিতে নিতে বলল, আপনার এই কথাগুলোই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। টাকাগুলো তো শুধু বাহানা, আসলে আমি প্রতিদিন চাই আপনি যেন আমার প্রয়োজনকে নিজের দায়িত্ব ভাবেন, আর আপনি ঠিক সেভাবেই করেন প্রতিদিন। মেয়ের কপালে চুমু দিয়ে দীপু দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, এই ভালোবাসা যেন কখনো কমে না রিয়া, কারণ এই ভালোবাসার জন্যই তো আমি শত ক্লান্তি সত্ত্বেও ফিরে আসি এই ঘরে। ঘরের এক পাশে তখন রোদের ঝিলিক, অন্য পাশে স্নেহার খিলখিল হাসি, আর মাঝখানে দাঁড়িয়ে সেই সংসার যার ভিত্তি হলো ভালোবাসার বিশ্বাস। দীপু বেরিয়ে যেতেই রিয়া আবারও ফোন হাতে তুলে নিল। দীর্ঘশ্বাস ফেলে কল করলো মাকে। আলতো গলায় বলল, মা, মেজো ভাইকে নিয়ে চলে আসো না এখানে। আর নয় এই ভাগের সংসার, আজ থেকে তোমার জায়গা আমারই ঘরে, আমার চোখের সামনেই থাকবে। উপাস থেকে দীর্ঘক্ষণ চুপ থাকার পর মায়ের গলা ভেসে এলো, না মা, পারবো না। একসময় আমি আর তোর ভাই ভাবিরা কত অন্যায় করেছি তোদের উপর, বিশেষ করে দীপুর উপর। ওই মানুষটা এখনো কিছু মনে রাখিনি, কিন্তু আমার যে সারা জীবন লজ্জায় মাথা তুলে দাঁড়াতে কষ্ট হয়। রিয়া আবেগ চাপা কণ্ঠে বলল, মা, অতীতের পাপ বুকে বয়ে বেড়ালে তো চলবে না। ভালোবাসার ঘর মানেই তো ক্ষমার দেওয়ালও থাকে সঙ্গে। তোমার জন্য আমার ঘর সবসময় খোলা। তোমাকে আমার এখন খুব প্রয়োজন, শুধু যত্নের জন্য নয়, শান্তির জন্য। মেয়ের এমন আন্তরিকতায় শেষমেশ গলে গেলেন মা। কণ্ঠে একটা অনুচ্চ আশ্বাসের সুর নিয়ে বললেন, আচ্ছা মা, কাল সকালেই রওনা হব। ফোন রাখতে রিয়াজ মুখ জুড়ে ফুটে উঠল এক টুকরো প্রশান্তির হাসি। মা আসছেন, এ শুধু কারো আশা নয়, এ যেন নিজের ভেতরটা অপূর্ণতার পূর্ণ পাওয়ার মতো এক অনুভব। চোখের কোনায় জমে থাকা এক ফোঁটা জল মুছে ফেলল রিয়া। আজ যেন অনেকদিন পর বুকটা হালকা লাগছে। ঘরটা যে আবার ঘর হয়ে উঠবে, মা এসেই তো সম্ভব করে তুলবেন। সারাদিনের অক্লান্ত ঘাম জড়িয়ে শেষমেশ 3টা গাড়ি ঠিকঠাক সারিয়ে ফেললো দীপু। একটানা পরিশ্রমে শরীর ক্লান্ত হলেও মনে জমেছে একরাশ তৃপ্তি। কর্মচারীদের মজুরি নিয়েও কোনো জটিলতা রাখলো না সে। নিজের পকেট থেকে 2400 টাকা বের করে পরিশ্রমের ন্যায্য মূল্য বুঝিয়ে দিল। রাত 8টার দিকে প্রথম কাস্টমার এসে 4000 টাকা দিয়ে একটি গাড়ি ছাড়িয়ে নিয়ে গেল। পরক্ষণেই রাত 10টায় আরেকজন হাজির, 2টি গাড়ি ছাড়িয়ে নিল 6000 দিয়ে। দীপু দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে দেখছিল কেমন ধীরে ধীরে তার জীবন ছকটা বদলে যাচ্ছে। আল্লাহর অশেষ কৃপায় ব্যবসাটা যেন ধীরে ধীরে গতি পাচ্ছে। কাকা এসে হেসে কাঁধে হাত রেখে বললেন, এই ব্যবসা তোকে সত্যি আপন করে নিয়েছে রে দীপু, তুই ভাগ্যবান। সব ব্যবসায় তো আর সবার কপালে ধরা দেয় না। দীপু মৃদু হাসলো, চোখে মুখে কৃতজ্ঞতার ছাপ। ভাবলো ভাগ্য শুধু তার পক্ষেই নয়, সাফল্যতার পেছনে আছে রিয়ার বিশ্বাস, তার কন্যার নিষ্পাপ মুখ, আর আছে আল্লাহর অশেষ সহমত। শুরুটা ছোট হলেও আজ এই গ্যারেজই তার স্বপ্নের ভিতর রোপণ করেছে এক সম্ভাবনার বীজ,
বাড়ি ফিরতেই দেখলো রিয়া শুয়ে আছে বিছানায়। পাশে স্নেহা বিস্কুট আর মুড়ি নিয়ে চুপি চুপি খাচ্ছে। কোনোভাবে মায়ের ঘুম না ভেঙে যায় সেই ভয়ে হয়তো। দীপু ধীরে কাছে গিয়ে কপালে হাত রাখলো রিয়ার। দীপু বলল, তোমার শরীর খারাপ লাগছে রিয়া? রিয়া নিস্তেজ গলায় বলল, মাথা তুলতেই পারছি না, বারবার চোখে অন্ধকার দেখি। দীপু বলল, তুমি কিছু খেয়েছো? রিয়া বলল, না, রান্না করতে পারিনি আজ। দীপু আর কিছু বলল না, শুধু একবার চেয়ে দেখলো ক্লান্ত মুখের দিকে, তারপর নীরবে হেঁটে গেল রান্নাঘরের দিকে। এই প্রথম চুলায় নিজে হাতে চাপালো হাঁড়ি। এক পাশে ভাত বসিয়ে আরেক পাশে ডিম ভাজা। ভাত মেপে দেখে নিজের হাসি আটকে রাখতে পারলো না দীপু। আরেকটু হলেই ভাতের বদলে খিচুড়ি হয়ে যেত। নিজ হাতে গরম ভাত মেখে একে একে তুলে দিল মা আর মেয়ের মুখে। তাদের খাওয়ানোর পর যখন নিজে খেতে বসলো, মুখ উঠলো বিষাদ এক লোকমায়। তবু খেয়েই চলেছে, কারণ সে জানে এই মুহূর্তে তাকে খেতে না পারলে চলবে না। রিয়ার উদ্দেশ্যে বলল, এই ভাত খাওয়ার মতো? খাওয়া তো যাচ্ছেই না। রিয়া হেসে বলল, যেই ভাতে ভালোবাসার ছোঁয়া থাকে সেই ভাতে স্বাদ হয় অমৃতের মতো। দীপু আর কোনো কথা বলল না, শুধু গভীরভাবে চেয়ে রইল রিয়ার দিকে। এই মেয়েটাই তো আজ তার পৃথিবীর কেন্দ্র। রিয়া বলল, আচ্ছা শোনো, মা কাল আসছেন। রিয়ার কণ্ঠে আশার আলো। দীপু মৃদু হাসলো, ক্লান্ত চোখে যেন স্বস্তির ছায়া নামলো। দীপু বলল, ভালো তো, তাহলে এবার নিশ্চিন্তে গ্যারেজে মন দিতে পারবো। দুই হাত দিয়ে মা আর মেয়ের মাথায় মায়াভরা স্পর্শ রেখে ঘুম পাড়ালো দীপু। তারপর নিঃশব্দে নিজেও শুয়ে পড়লো পাশে। মাথায় ঘুরপাক খাচ্ছে ভাবনায় শাশুড়ি আসবেন, তার সামনে যেন কিছুতেই অগোছলো না দেখায়, কোনো কিছুর যেন কমতি না থাকে। আহা, মা তো মাই হয়। তবু আমি চাই না রিয়ার মন খারাপ হোক। এমন কিছু যেন তার মনে না আসে যে আমি তার মায়ের আশাটা ভালো নজরে নিচ্ছি না। সকালে বাজারে গিয়ে নিজ হাতে বেছে বেছে সবজি মাছফল এনে রাখলো দীপু। ধীরে ধীরে সেগুলো গুছিয়ে রাখলো রিয়া। বিকেল নাগাদ বাড়ির দোরগোড়ায় দেখা মিলল সেই পরিচিত মুখটির। মা এলেন। সকল অভিমান কষ্ট সময়ের দূরত্ব ভেদ করে মেয়ের বুকে জুড়ে এসে বসলেন মা। রিয়া যেন এক পলকে সব ভুলে গিয়ে বালিকার মতো মাকে জড়িয়ে ধরল। কোথায় বসাবে, কি খাওয়াবে, কোন চাদর দেবে, সব চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে উঠল সে। মা হেসে বললেন, একটু শান্ত হ মা, আমি তো আসি, কোথাও পালাচ্ছি না। তার সাথে এসেছিল রিয়ার মেজো ভাই। মাকে দিয়েই ফিরে গেল সে। কেটে গেল 1 বছর। কতবার ঠিক করেছে গ্রামের বাড়ি যাবে দীপু, কিন্তু সময় যেন প্রতিবারই তাকে পেছন থেকে টেনে ধরে রেখেছে। তবুও মনটাই খসখস করে, বাবা মায়ের মুখ দেখতে ইচ্ছা করে। দীপু ইতিমধ্যেই বাড়ির জমিতে মাটি কেটে উঁচু করেছে। এবার শুধু ঘর তোলার পালা। ব্যবসাও মোটামুটি জমজমাট। সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই ঘরের কাজ শুরু হবে। রোজকারের মতো আজও গ্যারেজে এসে দাঁড়ালেন কাকা। হাতে একটি পত্রিকা, চেয়ার টেনে বসতে দিল দীপু। এই গ্যারেজেই তো একসময় কাকার নিঃশ্বাস ছিল। আজও অবসর সময়টা এখানে বসে কাটিয়ে দেন তিনি। কর্মচারীকে দিয়ে দীপু 1 কাপ চা নিয়ে কাকার দিকে এগিয়ে দিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে কাকা বললেন, দেশটার কি অবস্থা? পত্রিকা খুললেই খুন ধর্ষণ নিখোঁজ, এই তো দেখ না। দীপু অমনোযোগী ভঙ্গিতে হেসে বলল, আবার কি হলো? কাকা বলল, এই দেখ, এক জুয়ারি টাকা না পেয়ে নিজের গর্ভবতী স্ত্রীকে সিলিন্ডার দিয়ে মেরে খুন করে ফেলেছে। কথা বলতে বলতে পত্রিকা এগিয়ে দিলেন দীপুর দিকে। আহারে, কোন মায়ের বুক খালি হলো। বলতে বলতে কাকার থেকে পত্রিকাটা নিল দীপু। একবার চোখ বুলিয়ে দেখে বাকরুদ্ধ হয়ে গেল সে। চোখ দুটো স্থির হয়ে গেল নামটার উপর, সুরাইয়া, তার ছোট বোন। এক মুহূর্তে যেন সবকিছু নিঃশব্দ হয়ে গেল। হাত থেকে পত্রিকা পড়ে গেল মাটিতে। গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, শুধু সারা শরীর যেন কাঁপতে লাগলো অসহায় উত্তাপে। ধপ করে মেঝেতে বসে পড়লো সে নিঃশব্দে, অবিশ্বাস আর ভেতরে ছেঁড়া আত্মদান নিয়ে। ভেঙে যাওয়া শরীর টেনে বাড়ির দিকে ফিরল দীপু, চোখ লাল, মুখ থমথমে। অসময়ে দীপুকে এমন অবস্থায় দেখে রিয়ার কোলে থাকা শিশুপুত্রটিকে মায়ের হাতে দিয়ে ধীরে ধীরে স্বামীর পাশে গিয়ে বসলো রিয়া। নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? দীপু কিছু বলতে গিয়েও পারল না, কথাগুলো যেন গলার কাছেই আটকে রইল। রিয়া চুপচাপ 1 গ্লাস পানি এগিয়ে দিল তার দিকে। সেই পানিটুকু গলা দিয়ে নামলো না। বুকের ভিতর যেন ভারী কিছু জমে আছে। কষ্ট নয়, এ যেন এক বিষাদে ডুবে যাওয়ার জীবন ছায়া। রিয়া অবাক চোখে তাকিয়ে রইল দীপুর দিকে। এই মানুষটিকে সে কত শত লাঞ্ছনা, অবহেলা, দুঃখের ভেতরও নির্বিকার থাকতে দেখেছে। এই মানুষ কাঁদে না, কখনো কাঁদে না, কিন্তু আজ চোখ বেয়ে ঝরে পড়ছে জল। পুরুষ মানুষ কি এমন অনায়াসে কাঁদে? রিয়ার গলা বুঝে এলো। রিয়া বলল, কি হলো, আপনি কাঁদছেন কেন? দীপু বলল, আমরা এক্ষুনি বাড়ি যাব, ছেলে মেয়েকে তৈরি করো। রিয়া আজ করতে পারলো কিছু একটা ভয়াবহ ঘটেছে। প্রশ্ন করতে চেয়েও চুপ করে রইল। এই মুহূর্তে দীপুর চোখের ভাষা যেন মুখের ভাষার চেয়েও বেশি সত্য বলে দিচ্ছে। রিয়া শুধু ধীরে ধীরে মাথা নাড়িয়ে উঠে গেল। একটা চুপচাপ প্রস্তুতির মধ্যে ঢুকে পড়লো পুরো ঘর। বাইরে সন্ধ্যা নামছে, ভিতরে নামছে এক অজানা অন্ধকারের ছায়া। 2 ছেলে মেয়েকে রেডি করিয়ে রিয়া সাবধানে দীপুকে বলল,
আপনার লুঙ্গিটা বদলে ফেলুন। দীপু চোখ নামিয়ে রাগ চেপে হালকা গলায় উত্তর দিল, আমি বিয়ে খেতে যাচ্ছি না। রিয়া থমকে গেল। এমন নির্লিপ্ত আচরণ আগে কখনো দেখেনি সে। দীপু বরাবরই হাসি মুখে নরম গলায় কথা বলে। রিয়া বুঝে গেল আজ হয়তো ভিতরে কোথাও খুব ব্যথা নিয়ে বসে আছেন তিনি। সে আর কিছু বলল না। কয়েক মিনিটের মধ্যে ছেলে মেয়ে, শাশুড়ি ও রিয়াকে নিয়ে রওনা হলো দীপু। চোখে মুখে একটা তীব্র উত্তেজনা। তাড়াতাড়ি পৌঁছাতে পারলে যেন একটু শান্তি পাবে। বাসে উঠে জানালার পাশে বসে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকলো দীপু। চারপাশে শব্দ, গতি, মানুষের কোলাহল, কিছুই যেন তার সত্তাকে ছুতে পারছে না। স্নেহা ছোট ছোট বাইনা একটার পর একটা খাবার চাইলো, মা এটা, বাবা ওটা, কিন্তু আজ যেন সেই কচি কণ্ঠের আবদার দীপুর কানে পৌঁছায় না। দীপুর চোখ বেয়ে নেমে এলো দুটি অশ্রুবিন্দু চুপি সারে, শব্দহীন। স্নেহা অবাক হয়ে তাকিয়ে থাকলো বাবার দিকে। নিজের ছোট ছোট হাত দিয়ে বাবার চোখ মুছে দিয়ে বলল, বাবা তুমি কেঁদো না। কিন্তু আজ যেন সেই শিশুর স্পর্শেও হৃদয়ের ভার হালকা হলো না। দীপু নিশ্চুপ। তার ভিতরে বাজছে এক অচেনা ব্যথার সুর। বুকের গভীরে জমে থাকা কষ্ট যেন ধীরে ধীরে জমাট বাঁধছে প্রতিটি নিঃশ্বাসে। রিয়া পাশ থেকে সাবধানে দীপুর দিকে তাকিয়ে রইল। মুখে কিছু বলল না, কিন্তু চোখে প্রশ্ন। এভাবে তো কখনো দেখিনি আপনাকে। কি এমন হলো যা আপনাকে এইভাবে ভেঙে দিল? বা ছুটে চলেছে। মুখ থুবড়ে পড়ে থাকা নিঃশব্দ এক যন্ত্রণা। নানুর কোলে মাথা রেখে নিঃশব্দে ঘুমিয়ে পড়েছি স্নেহা। পাশে মায়ের কোলে নরম মুঠোয় হাত গুজে গভীর ঘুমে ডুবে গেছে সায়েম। চারিদিকে নিঃশব্দতা। ক্লান্তির শরীরে ঘুম নেমে এসেছে সবার চোখে। শুধু একা জেগে আছে দীপু। তার চোখের পলক পড়ে না। মন পড়ে আছে বহু পুরনো স্মৃতির পাতায়। চোখ বুঝলেই ভেসে ওঠে সেই মায়াবী মুখ, যে একদিন ভাইয়া বলে ঝাঁপিয়ে পড়তো বুকে, অবলীলায় কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত। সে তো শুধু বোন ছিল না, এরকম সন্তানের মতোই ছিল। নিজ হাতে খাইয়ে বড় করেছি, স্কুল দিয়ে এসেছি, পরক্ষণে আবার নিতে গিয়েছি। যেন বাবা আর ভাইয়ের মাঝামাঝি একটা ভালোবাসা। হঠাৎ একটা দীর্ঘশ্বাস বুক ফুঁড়ে উঠতে চাইলো, কিন্তু দীপু সেটাকে নিজের ভিতরেই আবদ্ধ করে রাখলো। এখন কাঁদা যাবে না। এই এক বুক যন্ত্রণা, অভিমানের পাহাড় নিয়ে সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে। মনে মনে শুধু বলে, ভাইয়া বলে ডাকা সেই মেয়েটা আজ এমন পরিণতি পাবে আমি কি করে ভাবি। ভোর রাতে গ্রামের নিস্তব্ধতা তখনও ভাঙেনি। কুয়াশা ঢাকা রাস্তায় থমকে দাঁড়ালো সিএনজিটি। রিয়া লক্ষ্য করলো দীপু সরাসরি বাড়ির পথ না ধরে সিএনজি থামিয়ে বলল, ভাইয়া যাবেন? সিএনজি চালক বলল, মিনিট 15 অপেক্ষা করুন, আমি গ্যাস নিয়ে আসছি। চতুর্দিকে নিস্তব্ধতা। আশেপাশে কোনো যানবাহনের নামগন্ধ নেই। অপেক্ষা করা ছাড়া উপায়ও নেই। দীপু সিএনজি ড্রাইভারকে বলল, আচ্ছা ঠিক আছে। রিয়া তখন দীপুকে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছি আমরা? এ তো আমাদের বাড়ির রাস্তা নয়, উল্টো রাস্তায় একটু হেঁটে গেলেই তো পৌঁছে যেতাম। দীপু নিঃস্বার কণ্ঠে বলল, আমরা সুরাইয়ার বাড়ি যাচ্ছি, সে আর আমাদের মাঝে নেই। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল রিয়া। তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। রিয়া বলল, নেই মানে? দীপুর ঠোঁট নড়ে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। চোখের কোণে জমে থাকা জল আটকে রাখা আজ সম্ভব হলো না। সুরাইয়া, সে তো ছিল এই বাড়ির প্রিয়তম মুখ। ভাইয়া বলে দৌড়ে এলে বুকটা ভরে যেত। এখন সে নেই, আর কখনো আসবে না। এই সত্যিটা যেন ছুরির মতো বিদ করলো দুজনকেই। রিয়াও চুপ। তার বুকেও শূন্যতা জমে উঠল। এমন অকাল মৃত্যু, এমন মর্মান্তিক বিদায় মেনে নেওয়া কি এতই সহজ? জীবন বড় নিষ্ঠুর। কখন কার কপালে কি লেখা থাকে তা কি কেউ জানে? সিএনজির জানালায় হালকা কুয়াশা জমে উঠেছে, ঠিক যেন চোখের অশ্রুর ছায়া। সুরাইয়ার বাড়ির উঠানে পা রেখেই এতক্ষণ ধরে নিজেকে সংযত রাখা দীপুর পক্ষে সম্ভব না। নিজেকে সামলাতে না পেরে হঠাৎই চোখের শিরা ফুলে উঠল। রাগে দুঃখে তার গলা পেটে চিৎকার করে উঠল। দীপু বলল, আমার বোন কোথায়? আমার সুরাইয়া কোথায়? ঘরের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো পারমিতা। গলার স্বর কেঁপে উঠল তার। পারমিতা বলল, ভাইয়া লাশটা পুলিশ নিয়ে গেছে, মৃদুল গেছে ছাড়িয়ে আনতে, কাল আসবে। এই কথা শুনে দীপু নিজের পরনের লুঙ্গিটা গিট্টু দিল কোমরে। চোখের সামনে যা পেল একটা কাঠের লাঠি তুলে নিল মাটি থেকে। দীপু বলল, ওই জানোয়ারটা কই? আজ আমি তাকে নিজের হাতে শেষ করব। আমার বুকের একটা টুকরোকে শেষ করে দিয়েছে সে। আমার কলিজায় ছুরি মেরেছে। পারমিতা গম্ভীর স্বরে বলল, পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। কিন্তু দীপু শান্ত হলো না। সে ছুটে ছুটে বাড়ির চারপাশ ঘুরতে লাগলো। প্রতিবেশীদের এক এক করে সবার সামনে গিয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আপনারা দেখলেন, জানলেন, কিন্তু কিছু বললেন না। আমাদের পর্যন্ত জানানোর চেষ্টা করলেন না। একটু একটু করে আমার বোনকে মৃত্যুর দিকে যেতে দেখলেন, আপনারা কিছুই করলেন না। এক বৃদ্ধ পাশ থেকে মাটির দিকে তাকিয়ে বললেন, এটা তো নতুন কিছু না, প্রতিদিনই ওর গায়ে হাত তুলতো জামাইটা। আমরা কেউই আর কিছু বললাম না। এমন যেন রেওয়াজ হয়ে গিয়েছিল। সপ্তাহে একদিন ভালো কাটলে বাকি 6 দিন চিল্লাচিল্লি লেগেই থাকতো। আরেকজন দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটা তো গর্ভবতী ছিল। মাঝে মাঝে ভাবতাম এই অবস্থা নিয়ে সে কতটা যন্ত্রণা সইতে পারবে।
হয়তো আর সহ্য করতে পারিনি। সব কথা যেন দীপুর কানে কাটা হয়ে বিঁধতে লাগলো। মাথা নিচু করে এক পলক চুপচাপ দাঁড়িয়ে রইল সে। তারপর হঠাৎ যেন সমস্ত শক্তি হারিয়ে ধপ করে মাটিতে বসে পড়লো। রিয়া দৌড়ে গিয়ে দীপুর পাশে বসলো, ধীরে মাথায় হাত রাখলো, শুধু এটুকু বলল, উঠুন, আপনি এভাবে ভেঙে পড়লে কি করে হবে। দীপু মুখ তুলে চেয়ে থাকলো আকাশের দিকে। আকাশ তখনও স্তব্ধ, যেন সেও অবাক মানুষ নামের প্রাণীর নিষ্ঠুরতা দেখে। ভোরের কুয়াশা ভেদ করে আলো যখন ধীরে ধীরে পৃথিবীর গায়ে হাত রাখছে, ঠিক তখনই একে একে বাড়ির উঠানে এসে জমা হতে লাগলো মানুষ। রুই আর রুষা যেন সবার আগে ছুটে এলো। দীপুকে দেখে ছুটে এসে পায়ের কাছে লুটিয়ে পড়লো দুইজন। কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দাও ভাইয়া, আমরা ভুল করেছি। দীপু এক নিঃশ্বাসে চোখ বন্ধ করল, কণ্ঠে শোক আর তীব্র অভিমানের ছায়া। দীপু বলল, এখন এইসবের সময় নয়, এখন যার সামনে থাকা দরকার ছিল সেই তো নেই। চারপাশে এক নিঃশব্দ শোক ছড়িয়ে পড়ল। সবাই দাঁড়িয়ে, কেউ ঘাড় নিচু করে, কেউ চোখ মুছছে। কারোর মুখে কোনো শব্দ নেই, সব শব্দ যেন গিলে খেয়েছে সময়। আর ঠিক তখনই শত শোকের মাঝেও দীপুর চোখ খুঁজে ফেরে দুটো চেনা চোখ, মা আর বাবা। বুকের গভীরে হাহাকার জমে উঠল। সে পিছন ফিরে তাকালো, চোখের কোণে জল টলমল করছে। দীপু বলল, কিরে রুহি, বাবা কোথায়? রুহি ভেঙে পড়া গলায় ফিসফিস করে বলল, উনি আর নেই ভাইয়া, কয়েক বছর হয়েছে তিনি মারা গেছেন। এই একটা বাক্য যেন বজ্রপাত হয়ে আসতে পড়ল দীপুর বুকে। মুহূর্তেই পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ঠোঁট কাঁপছে, কেঁপে ওঠা গলায় প্রশ্ন করলো, নেই মানে? রুহি বলল, উনি মারা গেছেন ভাইয়া। দীপু চেয়েও না চেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওদের দিকে। চোখের পাতা ঝাপসা হয়ে এলো, আর কোনো শব্দ বের হলো না। তবু প্রশ্নটা ঠোঁট থেকে নিজে থেকেই বেরিয়ে এলো, আমার জানানো হলো না কেন? আমি কি এতটাই অচেনা হয়ে গেছি? নিজের বাবার জানাজায় একটা ছেলেকে ডাকতে লজ্জা লাগলো তোদের? পাশেই দাঁড়িয়ে থাকা এক আত্মীয় চাপা গলায় বললেন, সময়টা এমন ছিল রে বাবা, তখন কেউ কিছু বুঝে উঠতে পারে নাই। দীপু চুপ করে রইল, এক বিন্দু শব্দ নেই তার ঠোঁটে, কেবল চোখ বেয়ে গড়িয়ে পড়ছে কান্না। তবু স্বর এখনো কাঁপছে, মনটাও। দীপু বলল, আমার তো নিজের বলে আর কেউ রইল না। তারপর ফিসফিস করে প্রশ্ন করলো, আর মা? রুষা এক পলক চুপ থেকে বলল, উনি এখন বৃদ্ধাশ্রমে আছে। এই কথাটা যেন আগুন হয়ে ঝাঁপিয়ে পড়ল দীপুর হৃদয়ে। ধপ করে উঠে দাঁড়ালো সে, চোখে আগুন, কণ্ঠে তীব্র কষ্ট ও ক্ষোভ। দীপু বলল, তোদের সবাইকে চত্থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার। যেই মা একা হাতে 5টা সন্তানকে বড় করলো, না খেয়ে খাইয়ে রাখলো, সেই মাকে আজ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলি তোরা। একটা মানুষকে রাখার মতো এতটুকু জায়গা ছিল না তোদের কাছে। তার গলা ফেটে কান্না এলো এবার। দীপু বলল, একটা মাত্র মানুষ, তার পেছনে কতই বা খরচ হতো, আর যার কোলে মাথা রেখে প্রতিদিন ঘুমাতাম, আজ সেই মা একাকী বৃদ্ধাশ্রমে। তারপর নিজেই নিজেকে বলল, আমি আর কোনো কথা বলবো না, এখন শুধু মাকে ফিরিয়ে আনবো। সবার আগে সেই মানুষটার কাছে যাব যে আজও জীবিত, অথচ সবচেয়ে অবহেলিত। স্নেহা তখনও দীপুর হাত ধরে বাবার চোখের জল মুছতে ব্যস্ত, আর রুই রুষারা দাঁড়িয়ে আছে নীরবে ভুলের ভারে নুয়ে। সুরাইয়ার লাশ আসতে এখনো দেরি, কিন্তু মাকে আর এক মুহূর্ত ওই পরবাসে রাখা যায় না। এই চিন্তা যেন আগুন হয়ে ছুটে বেড়াচ্ছে বুকের ভেতর। রুষার কাছ থেকে ঠিকানা নিয়ে ছুটে চলল দীপু। পা চলছে, অথচ শরীরটা যেন আর তার সাথে নেই। ঘুমার্ত কপাল, কাপা কাপা হাত, তবু থেমে নেই। চোখের কোণে একরাশ হাহাকার ঝুলে আছে। সবকিছু যেন তাকে একসাথে গিলতে এসেছে। এই বাড়িতে সবকিছু ঘটে গেছে, অথচ সে জানতে পারিনি কিছুই। একটা সময় সে চেয়েছিল সবাইকে ভুলে শুধু নিজের ছোট্ট সংসার বাঁধতে। আজ সেই ভুলের ভারে দম বন্ধ হয়ে আসছে। নিজেকে প্রশ্ন করতে লাগলো, আমি আগে কেন আসিনি? কেন সেই দিন খোঁজ না নিয়েই ফিরে গিয়েছিলাম? কেন মা বাবাকে নিজের সাথে করে নিয়ে আসিনি? ভিতরের কষ্ট যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে বারবার দোষারোপ করতে করতে দীপুর চোখ ছলছল করে উঠল। এই অপরাধের কি ক্ষমা আছে? কোনো জবাব আছে কারো কাছে? সেই সব মুহূর্তগুলো বারবার ভেসে উঠছে চোখে। বাবা হয়তো জানালার ধারে বসে একটিবার তাকিয়েছিল। মা হয়তো রাত জেগে ভেবেছিল দীপু একদিন আমাদের নিতে আসবে, আর সেই একদিন কোনোদিন এলো না। রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হলো কেউ যেন বুকের পাঁজরে হাতুড়ি দিয়ে মারছে বারবার। কান্না পাচ্ছে, কিন্তু সেই কান্নার শব্দ যেন আটকে গেছে গলার মাঝখানে। মন বলছে, হয়তো সেদিন শুধু একটিবার বাবাকে জড়িয়ে ধরলেই তার সারা জীবনের অভিমান গলে যেত। আর এখন শুধু একরাশ দুঃখ আর একটি অপূর্ণীয় শূন্যতা। বৃদ্ধাশ্রমের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা দীপুর শরীরটা থরথর করে কাঁপছিল। মন কেমন এক অজানা ভয় আর অপরাধের ভারী হয়ে আছে। অতপর দারোয়ানকে ধীরে ধীরে বলল, ওনাকে বলবেন ওনার বড় ছেলে এসেছে। এই ছোট্ট কথাটুকু যেন মায়ের কানে বিস্ফোরণ হয়ে পৌঁছালো। সেই ধুকতে ধুকতে চলা অবসাদে ক্লান্ত শরীর হঠাৎ বিদ্যুৎ খেলে উঠল। চোখে জল আর কণ্ঠে কাপড় নিয়ে ফিসফিস করে বলতে লাগলেন, সত্যি বলছো? আমার বড় ছেলে, আমার দীপু এসেছে, আমার বড় ছেলে এসেছে। কোন দিকে গেলে পাবো আমি আমার দীপুকে? পায়ে জোর নেই, তবু হেলে দুলে দরজার দিকে এগিয়ে চলছেন মা। চোখে ঝাপচাপ, তবু বুকের গভীর থেকে ভেসে আসছে একটাই নাম, আমার দীপু। গেট পেরিয়ে এক ঝটকায় বুকের মাঝে লুটিয়ে পড়লেন তিনি। দীপু তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল, মা গো, মা, আমি